কদিন দেখতেছে কমেন্ট টমেন্ট করছে, কি কমেন্ট করছে দেখি, সালাম দেখি। যারা যারা ভাই সালাম দিয়েছেন তাদেরকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা যারা বলছেন ভাই ভালো আছেন কিনা, তাদেরকে সবাইকে বলছি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কি অবস্থা আপনাদের সবার, ভালো আছেন কিনা? গত ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, সমাজ সম্পর্কিত যে বেসিক ধারণাটুকু সেতটুকু ক্লিয়ার আছে কিনা তা একটু আপনারা কমেন্টে জানাবেন। এর বেশি কিছু জানানোর দরকার নেই সুপ্রিয় শিক্ষার্থী। আর যারা মূলত বন্ধুদেরকে এখনো মেনশন করো নাই, দ্রুত গতিতে বন্ধুদেরকে মেনশন করে গ্রুপে অ্যাড হতে বলো, মানে লাইভে জয়েন হতে বলো দ্রুত। ঠিক আছে, কি অবস্থা আপনাদের সবার, ভালো আছেন কিনা? চিরুনি সুন্দর, সবই সুন্দর ভাইয়া। যতটুকু ক্লিয়ার আছে কিনা তা একটু আপনারা কমেন্টে জানাবেন, এর বেশি কিছু জানানোর দরকার নেই। আজকে আলহামদুলিল্লাহ নাসরুল্লাহ মেনশন করো নাই, দ্রুত গতিতে বন্ধুদেরকে মেনশন করে গ্রুপে অ্যাড হতে বলো, মানে লাইভে জয়েন হতে বলো দ্রুত। আজকে ক্লাসটা শুরু করি একটা কবিতা আবৃত্তি দিয়ে, কি বলেন? একটা কবিতা আবৃত্তি দিয়ে ক্লাসটা শুরু করি। বিশাল বড় কবিতা, শেষটুকু পড়ে শোনাই, বুঝছেন? প্রথম দিকে পড়ি। নিষ্ফল কামনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে নিষ্ফল কামনা যে কবিতাটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন তার ভাবিকে কেন্দ্র করে। তার ভাবির নাম ছিল কাদম্বরী। এই কাদম্বরীর প্রেমে পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কাদম্বরীও রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্ভব ভালোবাসতেন। যখন রবীন্দ্রনাথ বিয়ে করার পরে, বিয়ের 6 মাস পরে কাদম্বরী দেবী সেই শোকে আত্মহত্যা করে মারা যায়। মারা যাওয়ার পরে রবীন্দ্রনাথ তাকে কেন্দ্র করে একটা কবিতা লিখেছিলেন, নিষ্ফল কামনা। সেই কবিতাটাই আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি, ভালো করে বুঝবেন। এই কবিতাটা আবৃত্তি করছে এই কারণেই যে যারা যারা বর্তমানে প্রেম করেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যেই শুরু করি। বৃথায় ক্রন্দন, বৃথায় অনল ভরা দুরন্ত বাসনা। রবি অস্ত যায়, অরণ্যতে অন্ধকার, আকাশেতে আলো। সন্ধ্যা নত আখি, ধীরে আসে দিবার পশ্চাতে। বহে কিনা বহে বিদায় বিষাদগ্রস্ত সন্ধ্যার বাতাস। দুটি হাতে হাত দিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে আছে দুটি আঁখি মাঝে। খুঁজিতেছি কোথা তুমি, যে অমৃত লুকানো তোমায় সে কোথায়। অন্ধকার সন্ধ্যার আকাশে বিজন তারার মাঝে কাঁপিছে যেমন স্বর্গের আলোকময় রহস্য অসীম। ওই নয়নের নিবিড় তিমির তলে কাঁপিছে তেমনি আত্মার রহস্য শিখা। তাই চেয়ে আছি প্রাণ মন সব লয়ে, তাই ডুবিতেছি অতল আকাঙ্ক্ষা পারাবারে। তোমার আখির মাঝে হাসির আড়ালে বচনের সুধা স্রোতে, তোমার বদন ব্যাপী করুণ শান্তির তলে তোমারে কোথায় পাবো, তাই এই ক্রন্দন। বৃথায় ক্রন্দন, হায় রে দুরাশা, এ রহস্য এ আনন্দ তোর তরে নয়। যাহা পাস তাই ভালো, হাসিটুকু কথাটুকু নয়নের দৃষ্টিটুকুই প্রেমের আভাস। সমগ্র মানব তুই পেতে চাস, এ কি দুঃসাহস। কি আছে বা তোর, কি পারিবি দিতে, আছে কি অনন্ত প্রেম। পারিবি মিটাতে জীবনের অনন্ত অভাব। মহাকাশ ভরা এ অসীম জগৎ জনতা,
এ নিবিড় আলো অন্ধকার, কোটি ছায়াপথ মায়াপথ, দুর্গম উদয় অস্তাচল। এরই মাঝে পথ করে পারিবি কি নিয়ে যেতে, চির সহচরে চির রাত্রিদিন একা অসহায়। যেজন আপনি ভীত কাতর দুর্বল ম্লান, ক্ষুধা ত্রিশাতুর অন্ধ দিশাহারা, আপন হৃদয় ভারে পীড়িত জ্বর, সে কাহারে পেতে চায় চিরদিন তরে। ক্ষুধা মিটাবার, ভালো করে বোঝেন, ক্ষুধা মিটাবার খাদ্য নহে যে মানব, কেহ নহে তোমার আমার, অতি সযতনে অতি সঙ্গোপনে, সুখে দুঃখে নিশীথে দিবসে, বিপদে সম্পদে, জীবনে মরণে, শতঋতু আবর্তনে, বিশ্ব জগতের তরে ঈশ্বরের তরে, শতদল ছুটিতেছে ফুটি, সুতীক্ষ্ণ বাসনা ছুরি দিয়ে তুমি তাহা চাও ছিঁড়ে নিতে, লও তার মধুর সৌরভ, দেখো তার সৌন্দর্য বিকাশ, মধু তার করো তুমি পান, ভালোবাসো প্রেমে হও বলি, চেয়ে না তাহারে। আকাঙ্ক্ষার ধন নহে আত্মা মানবের, শ্রান্ত সন্ধ্যা স্তব্ধ কোলাহল, নিবাও বাসনা বন্যী নয়নের নীরে, চলো ধীরে ঘরে ফিরে যাও। কি যে বুঝছেন আপনারা আমি জানি না, কিন্তু শেষের দুটি লাইন আপনাদেরকে আমি বলছি, ভালোবাসো প্রেমে হও বলি, চেয়েও না তাহারে। চলুন আমরা শুরু করে দেব ক্লাস। ওই একটা কথাই শুরু করি যে ভালোবাসো প্রেমে হও বলি, চেয়েও না তাহারে। আর ক্ষুধা মিটাবার খাদ্য মানব নহে, ভালো করে বুঝে রাখবেন। আচ্ছা ভাই, কি এটা ঠিকঠাক আছে? ওকে, ঠিকঠাকই আছে। আপনারা বর্তমানে এই যে বর্তমান রবীন্দ্রনাথের প্রেম, ভাই বুঝছেন, রবীন্দ্রনাথের প্রেম কোনোদিনই দৈহিক ছিল না। রবীন্দ্রনাথের প্রেম সর্বদা ছিল ভাই আত্মিক, বুঝছেন। রবীন্দ্রনাথের প্রেম ছিল সবসময় কি আত্মিক প্রেম ছিল, তিনি আত্মা দিয়ে মানুষকে ভালোবাসতেন, ঠিক আছে, দৈহিক প্রেম ছিল না। দৈহিক প্রেম ছিল না রবীন্দ্রনাথের মাঝে, কোনোদিনই দৈহিক প্রেম ছিল না। এখনকার যুগে ছেলে মেয়েদের মাঝে ভাই প্রেমটা আর আত্মিক নাই, এখন প্রেমটা হয়ে গেছে দৈহিক, ঠিক আছে। এখন তো ছেলে মেয়েদের প্রেম করলেই কোনো মধুর রস নাই, ডিরেক্ট এরা চলে যায় ভাই শৃঙ্গার রসে চলে যায়। কোথায় চলে যায়? শৃঙ্গার রসে। এরা এখন ডিরেক্ট চলে যায় শৃঙ্গার রসে চলে যায়, বুঝছেন। শৃঙ্গার রস কি বুঝছেন? যা আমি জানি না। শৃঙ্গার রস মানে কি বুঝছেন? ওই যে হাতের কাজ, প্রেম করলে হাতের কাজ শুরু, চিপাই চাওয়াই যাওয়া শুরু, ঠোঁটে ঠোঁটে কথা বলে, হাত স্তন্য যুগলের কথা বলে, কত জায়গার কথা বলে, এই যে কথাগুলো, সেই কথাগুলো শৃঙ্গার রস। এখনকার যুগের ছেলে মেয়েদের প্রেম মানে দৈহিক, আর আত্মিক কোনো প্রেম নেই। কিন্তু রবীন্দ্রনাথ এই আত্মিক প্রেমকেই তিনি বিশ্বাস করতেন, তিনি দৈহিক প্রেমকে বিশ্বাস করতেন না। ওই জন্য তিনি বলেছেন ভালোবাসো প্রেমে হও বলি, চেয়েও না তাহারে। তুমি তাকে ভালোবাসো, তার হাসিটুকু ভালোবাসো, তার কথাটুকু ভালোবাসো, তার দৃষ্টিটুকু ভালোবাসো, তুমি তাকে চেয়েও না। চাইলেই ভাই কি হয়ে যাবে? সেটা দৈহিক হয়ে যাবে। আর যদি না চাও তাহলে সেটা আত্মিক, সেই প্রেমটাই সবচেয়ে উত্তম, সেই প্রেমটাই সবচেয়ে ভালো, বুঝছেন। এই যে আপনারা বলেন ভাই সাহিত্য পড়া মজা নাই, সাহিত্যে যে কত মজা সে আপনারা কেমনে বুঝবেন? চলুন এই যে এই ক্লাসগুলো তো আমরা পড়িয়েছি, লাস্ট ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি, ভালো করে বোঝেন ভাই। দ্বন্দ্ব সমাস তো আমরা, এই সিটা একটু বাড়ানো যায় না? বাড়াও, মানে কমাও আর কি। দেখেন ভাই, দ্বন্দ্ব সমাস তো এগুলো আমরা পড়ে ফেলেছি, এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা একটু আমাকে জানাবেন, যাদের প্রবলেম আছে তারা আমাকে জানাবেন। ভাই রবীন্দ্রনাথের চরিত্র ভালো ছিল, রবীন্দ্রনাথের চরিত্রই সবচেয়ে ভালো ছিল, যতগুলা কবি আছে এর মধ্যে রবীন্দ্রনাথের চরিত্রই সবচেয়ে ভালো, বুঝেন নাই? রবীন্দ্রনাথ যতগুলা প্রেম করছে, কোন প্রেমেই তিনি
দৈহিক কোনো সম্পর্কে জড়েন নাই, সবসময় তার প্রেমটা ছিল আত্মিক প্রেম, মনের প্রেম। ঠিক আছে, রবীন্দ্রনাথ চরিত্র অনেক ভালো চরিত্র ছিল ভাই। আর রবীন্দ্রনাথ আপনার হিন্দু বিধায় আমরা রবীন্দ্রনাথকে নিয়ে এত কটাক্ষ করি। রবীন্দ্রনাথ যদি মুসলমান হইতো তাহলে বাংলায় দেখতেন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মাথায় তুলে রাখতেন। রবীন্দ্রনাথের হিসাব আলাদা। ওকে, যে রবীন্দ্রনাথ সম্পর্কে যারা খারাপ কথা বলে তারা সবাই শালা ভণ্ড, তারা সবাই শালা আপনার সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন। চলুন আমরা দ্বন্দ্ব সমাস পড়েছি, ক্লাস শুরু করেন। হ্যাঁ, দ্বন্দ্ব সমাস আমরা লাস্ট ক্লাসে পড়ে ফেলেছি, এখানে কোনো আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে একটা জিনিস খালি আপনারা একটু বলে দেন যে আমাকে, যে ঘরে, এটা একটু খালি বলে দেন, ঘরে বাহিরে, ঘরে বাহিরে ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ঘরে বাহিরে ছেলে মেয়ে, কোনটা হচ্ছে আপনার অলুক দ্বন্দ্ব? একটু বলেন ভাইয়া, কোনটা হচ্ছে আপনার অলুক দ্বন্দ্ব? এটা একটু বলেন তো, বলেন কোনটা হচ্ছে আপনাদের অলুক দ্বন্দ্ব? এটা একটু বলেন, বলে আমি ক্লাস শুরু করব। কি এসি কি আর কমে না? খুবই গরম লাগতেছে। বলেন ভাই। নসরুল্লাহ ঘরে বাইরে অলোক, ওহিদুল আলম ঘরে বাইরে অলোক, ঘরে বাইরে, আচ্ছা ঘরে বাইরে হচ্ছে অলোক, আর ছেলে মেয়ে হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। ওকে, এখানে কোনো আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। চলুন ভাই, আজকে আমরা শুরুতেই পড়বো, কি ভাই? বহুব্রীহি পড়বো। আজকে আমরা শুরুতেই পড়বো বহুব্রীহি। যে বহুব্রীহি সমাস নিয়ে আপনাদের অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান আজকের ক্লাসে করব। চলুন ডিরেক্ট বহুব্রীহিতে যাব। চলুন ভাই বহুব্রীহি পড়বো। কলম তো মোটা কেন, সেকেন্ড লাগবে। হ্যাঁ, শোনেন, বহুব্রীহি সমাস কিভাবে মনে রাখবেন তার উপায়গুলো আমি শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। এগুলো পড়লে এনাফ, এবং বহুব্রীহি সমাস সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় আমি আপনাদেরকে বলছি। দেখেন ভাই, বহুব্রীহি মানেই নতুন একটি পদের প্রাধান্য পাবে, এটা একটু নোট করে নেবেন। নতুন পদের প্রাধান্য, নতুন পদের প্রাধান্য, ভালো করে বোঝেন, নতুন পদের প্রাধান্য। যদি ভাই নতুন পদের প্রাধান্য পায় তখন তাকে বলবেন বহুব্রীহি। নতুন পদের প্রাধান্য পেলেই তাকে কি বলবেন? বহুব্রীহি। নতুন পদের প্রাধান্য পালে কি? বহুব্রীহি। আচ্ছা, নতুন পদের প্রাধান্য পালে কি সেটা আপনার বহুব্রীহি। এবং ব্যাস বাক্যে আপনারা যার যুক্ত করতে পারলেই সেটা বহুব্রীহি। ব্যাস বাক্যে যার যুক্ত করতে পারলেই সেটা বহুব্রীহি। ওকে, যার যুক্ত করতে পারলে কি সেটা বহুব্রীহি। এতটুকু মাথায় রাখেন যে নতুন একটা পদের প্রাধান্য পেলেই সেটা বহুব্রীহি। যেমন একটা উদাহরণ খেয়াল করে দেখেন, মেয়েদের একটা স্বভাব আছে, সবটা কি ভাই? এক চোখা। দেখেন ভাই, এক চোখা, এক চোখা। এখন দেখেন, এক একটা পদ, চোখ একটা পদ, বলতে কি বোঝাচ্ছেন ভাই? একটা চোখকে বোঝাচ্ছেন? আপনি একটু বলেন, একটা চোখ বোঝাচ্ছে? যদি একটা চোখ বোঝায় তাহলে তো আপনার পর পদের প্রাধান্য পাচ্ছে, এখানে কি সেটা প্রাধান্য পাচ্ছে? এক চোখা বলতে সেটা বোঝাচ্ছে না। এক চোখা বলতে আমরা বুঝাচ্ছি ভাই পক্ষপাতিত্ব, 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 যেটা মেয়েদের ভিতরে অনেক আছে, পক্ষপাতিত্ব। দেখেন, পক্ষপাতিত্ব, পক্ষপাতিত্ব, এই যে পক্ষপাতিত্ব স্বভাব, এই পক্ষপাতিত্ব স্বভাবের জন্যই কি বলা হচ্ছে? এক রোখা। এখানে একটাও বোঝাচ্ছে না, চোখকেও বোঝাচ্ছে না, এখানে অন্য একটা পদের প্রাধান্য পাচ্ছে। ওই জন্য এটা আপনার কোন সমাস? বহুব্রীহি সমাস। কোন সমাস? বহুব্রীহি সমাস। এতটুকু কি ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন তো? আচ্ছা, এতটুকু কি ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন, বলেন আপনারা বলেন। ক্লাসটা কি মানে এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। ওকে, তাহলে চলুন এখন আপনাদের একটা কথা বলে দিচ্ছি কিভাবে চিনতে পারবেন, চেনার উপায়। এগুলো নোট করে নেন, এগুলো নোট করে নেন। দেখেন ভাই, সমস্ত পদে যদি শক, সু, শ্রী, পানি, দেখেন ভাই মন দিয়ে খেয়াল করেন কি বললাম,
সমস্ত পদে শক সু শ্রী পানি, 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 স ক সু শ্রী পানি। এই পাঁচটা শব্দ যদি একটা সমস্ত পদে থাকে, মামলাটা আপনি ডিসমিস করবেন কি দ্বারা? বহুব্রীহি সমাস দ্বারা। কি দ্বারা আপনি মামলাটা ডিসমিস করবেন? বহুব্রীহি সমাস দ্বারা। শক সু শ্রী পানি, একটু কমেন্টে লেখেন তো ভাই, কমেন্টে একটু লেখেন, কমেন্টে একটু লেখেন, কমেন্টে এই শব্দগুলো লেখেন দেখতো। শক সু শ্রী পানি, শক সু শ্রী পানি থাকলেই কি? বহুব্রীহি, থাকলেই কি? বহুব্রীহি। কি বুঝছেন? আচ্ছা, শক সু শ্রী পানি এটা থাকলেই কি আপনার বহুব্রীহি? বলেন বলেন, কমেন্ট একটু লেখেন। শক সু শ্রী পানি, শক সু শ্রী পানি। এই পাঁচটা শব্দ যদি আপনার কোথায় থাকে ভাই বলেন তো? এই পাঁচটা শব্দ যদি আপনার একটা সমস্ত পদে থাকে, চোখটা বন্ধ করবেন, মামলাটা খালাস করবেন বহুব্রীহি সমাস দ্বারা। বুঝছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে ভাই তেজপাতা, না মামলা করে দেবো, না বুঝলে। ওকে, না বুঝলে মামলা করে দেবো। হ্যাঁ, না বুঝলে মামলা করে দেবো। দেখছেন? তারা দেখেন, চলেন এখন আমরা দেখবো ভাই স দ্বারা। প্রথমে কি দেখবো? স দ্বারা। যেমন দেখেন সহোদর, দেখেন ভাই স আছে, সবান্ধব স আছে, এই যে স আছে, সজল, এই যে সকল্যাণ স আছে, সলজ্জ স আছে, সফলে স আছে, সদর্প স আছে। দেখেন তো ভাই স আছে না? আছে না? আছে। এবার খেয়াল করে দেখেন, এই যে স আছে, সহকর্মীতে স, সপুত্রের স, সমবর্ণের স, সবিনয়ের স, সশস্ত্রের স, সপরিবারের স, স্বজাতির স, প্রত্যেকটাতে কি আছে ভাই? স আছে। যেহেতু স আছে, মামলাটা কিভাবে ডিসমিস করবেন? বহুব্রীহি সমাস দ্বারা। ওকে, বুঝতে পেরেছেন? সবাই এটা একটু স্ক্রিনশট দিয়ে নেন বা এসএস দিয়ে নেন, এসএস দিয়ে নেন, পরে তোলেন, এসএস দিয়ে নেন। পানি অর্থ হাত, পানি অর্থ হাত, ঠিক আছে। এসএস দিয়ে নাও, দ্রুত একটু এসএস দিয়ে নাও। নিছো? এসএস দিছো কি ভাই? এসএস দিলে ডান লেখো। হ্যাঁ, এসএস ডান, সাবাস। কারণ এগুলো আপনার লেকচার শিটে পাবেন না, এগুলো এইভাবে লেকচার শিটে পাবেন না, বলে দিলাম। চলেন এরপর দেখবেন আপনাদের ক দিয়ে কিছু বলি। ক, সমস্ত পদে যে ক থাকে, সমস্ত পদে ক থাকলে সেটা বহুব্রীহি সমাস। সমস্ত পদে ক, সেটা অবশ্যই শেষে থাকবে। যেমন দেখেন ভাই, নির্ভীকের শেষে ক আছে, নদীমাতৃকের শেষে ক আছে, বিপত্নীকের শেষে ক আছে, সস্ত্রীকের শেষে ক আছে। দেখেন ক আছে না? ক আছে। শেষে এরকম ক থাকলে তাকে কি বলবেন? বহুব্রীহি। কি বলবেন? বহুব্রীহি। মামলা কি দিবেন? মামলা লিখবেন বহুব্রীহি দ্বারা। মামলা দাদা কি দিয়ে লিখবেন? দাদা বহুব্রীহি সমাস দ্বারা মামলা লিখবেন। বহুব্রীহি দাদা কি দিয়ে মামলাটা লিখবেন? বহুব্রীহি সমাস দ্বারা দাদা মামলাটা লিখে ফেলবেন। ওকে, বুঝছেন? তাহলে নির্ভীক, নাই ভয় যার, নদীমাতৃক, একটু গ্যাপ হবে এটা, নদীমাতা যার, বিপত্নিক, বিগত হয়েছে পত্নী যার, সস্ত্রীক, স্ত্রী আছে যার। ভাই আপনি কি বিপত্নিক মানে বোঝেন? সস্ত্রীক মানে বোঝেন? যদি না বুঝে থাকেন মানেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ভাই নোট করার জন্য সময় দিলে আমি শেষ করতে পারবো না। আপনারা ক্লাসটা বারবার দেখতে পারবেন, ক্লাসটা অনেকবার দেখতে পারবেন, রেকর্ড থাকবে অনেকবার দেখতে পারবেন ভাই। ওকে, নির্ভীক শেষে ক আছে, ক আছে, ক আছে। বিপত্নিক মানেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন ভাই, এটা হচ্ছে একটা বেড়া মানুষ। এটা কি মানুষ? এটা বেড়া মানুষ। এই বেড়া মানুষের কি হয়ে গেছে ভাই? বউ মারা গেছে। কি হয়ে গেছে? বউ মারা গেছে।
যেহেতু বউটা নাই, বউ হচ্ছে মারা গেছে, ওই জন্য এই হালার পালারে এই দাদারে কি বলবেন? বিপত্নিক। যার বউ নাই, যে পুরুষের বউ মারা গেছে, তাকে কি বলবেন? বিপত্নিক। তাকে কি বলবেন? বিপত্নিক। ধরেন এটা একটা দাদা, এটা একটা দাদা, এই দাদার কি আছে? এই দাদার কি আছে? ধরেন বউ আছে, কি আছে? বউ আছে। যেহেতু বউ আছে, ওই জন্য তাকে কি বলবেন? যদি বউ আছে যার, তাকে বলবেন সস্ত্রীক। কি বলবেন? সস্ত্রীক। সস্ত্রীক। বউ আছে যার, তাকে কি বলবেন? সস্ত্রীক। যার বউ আছে ভাই, তাকে বলবেন কি? সস্ত্রীক। যার বউ নাই, তাকে কি বলবেন? বিপত্নিক। ওকে, বুঝতে পেরেছেন? প্রিন্স ভাই, স্লাইড নোটে ওপেন করার অপশনটা বের করিয়েন তো। কারণটা কি, নোটে ক্লাসটা নিলে আমার এগুলো সম্পূর্ণ থেকে যাবে, কারণ আমি এটাই ওদেরকে দিয়ে দিতে পারবো, লেখাগুলো থাকলেও ওদের জন্য সুবিধা। এখন তো সেটা হচ্ছে না। আচ্ছা, বুঝতে কি পেরেছেন কিনা এখন একটু বলবেন? বুঝতে কি পেরেছেন এতটুকু বলবেন, যে বুঝে থাকেন তাহলে ভালো। বুঝছেন? এতটুকু কি বুঝছেন? বুঝছেন? আচ্ছা, এখন এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, কারণ এই জিনিসটা পরীক্ষায় অনেকবার আসে। এই যে সস্ত্রীক আর এই যে সস্ত্রীক, এই দুটা জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায় ভাই? তার আগে এটা বোঝেন, বা এই স মানে ভাই সহ, এই স মানে কি ভাই? সহ। আর এই যে স, এই স মানে কি ভাই? নিজ। এই স মানে কি? নিজ। এখন একটু বলেন যে মিজান ভাই, এটা যে দেখেন, মিজান ভাই সস্ত্রীক বেড়াতে গেছে, মিজান ভাই সস্ত্রীক বেড়াতে গেছে, এখন কি মিজান ভাই কি ভাই অন্য বেড়ার বউরে নিয়ে বেড়াতে যাইতে পারে? সেটা কি পরকীয়া না? সে হারাম কাজ না? হইতে পারে না। ওই জন্য এই বানানটা ভুল। স্ত্রী সহ ঘুরতে যায়, ওই জন্য এই বানানটা রাইট। এটা একটু নোট করে নেন, এটা একটু নোট করে নেন। বুঝতে পেরেছেন? এরপর দেখেন ভাই, সু, এরপরে কি? সু যদি থাকে, তাহলে সেটাও কি হবে? বহুব্রীহি। যেমন সুশ্রী, সুরিত, সুবুদ্ধি, সুবর্ণ, সুমতি। ভাই দেখেন ভাই, সু আছে না? সু আছে, প্রত্যেকটাতে সু আছে। মামলা কিভাবে ডিসমিস করবেন? বহুব্রীহি সমাস দ্বারা। সুশ্রী, সুরিত, সুবুদ্ধি, সুবর্ণ, সুমতি, প্রত্যেকটা শুরুতে সু আছে, মামলা ডিসমিস করবেন সু দ্বারা, মানে বহুব্রীহি দ্বারা। তাহলে এটা একটু বলেন তো, সুধি কোন সমাস? সুধি কোন সমাস? সুধি কোন সমাস? বলেন, সুধি কোন সমাস? বলেন ভাই, বলেন, দ্রুত বলেন। সুধি কোন সমাস? বলেন, সুধি কোন সমাস? বলেন, দ্রুত বলেন। হ্যাঁ, সাইফুল, হাসিব বহুব্রীহি, কারণ সু আছে বহুব্রীহি। সিজুকার জামাই বহুব্রীহি। সাকিব বহুব্রীহি। ঠিক আছে, ঠিক আছে ভাই, বহুব্রীহি। হ্যাঁ, সুধি জাত, ব্যাস বাক্যগুলো করে নিলেন, সুধি জাত। এখন দেখেন ভাই, শ্রী, এখন যদি ভাই শ্রী থাকে, তাহলে তাকে কি বলবেন? বহুব্রীহি। যেমন দেখেন, হতশ্রী, শ্রী আছে, বিশ্রী, শ্রী আছে, সুশ্রী, ঋতশ্রী, সবগুলা শেষে শ্রী আছে, তাহলে তাকে কি বলবেন? বহুব্রীহি সমাস। শ্রী থাকলেই বহুব্রীহি সমাস। ওকে। এখন দেখেন ভাই, পানি, এই পানি মানে হচ্ছে হাত। পানি মানে কি? হাত। দেখেন, বজ্র পানি, দণ্ড পানি, শূল পানি, চক্র পানি, বিনা পানি, শক্তি পানি। কি বললাম? শক্তি পানি। কি বলবেন? বহুব্রীহি। কি বলবেন? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। তাহলে আপনারা কি এই নিয়মটা কি বুঝছেন? বলেন তো ভাই, এই নিয়মটা কি বুঝছেন? এই যে কষা বহুব্রীহি খুবই গুরুত্বপূর্ণ, শক, সু, শ্রী, পানি, এটা কি বুঝছেন কিনা বলেন? এর মাঝখানে কষা বহুব্রীহি খুবই গুরুত্বপূর্ণ। স্টার দিয়ে রাখেন ভাই, স্টার দিয়ে রাখেন, স্টার দিয়ে রাখেন। ভাই আপনাদের এই যে সমানুধিকরণ বহুব্রীহি বেদি, মানে এগুলো এইভাবে পড়তে হবে না, এভাবে পরীক্ষা আসবে না। ভাই আপনাদের এই যে সমানুধিকরণ
ওকে, ক্লিয়ারলি বুঝছেন, কোনো সমস্যা নাই এখানে। এখন চলেন, জি মৃগ নয় না, মৃগ নয় না কে? ভাই উপায় 2, আমি তো এতক্ষণ উপায় 1 দেখলাম। সনাতন ধর্ম সম্পর্কিত যে সকল শব্দ পাবেন সবগুলা শব্দ আপনার বহুব্রীহি সমাস। সনাতন ধর্ম সম্পর্কিত যতগুলা শব্দ আপনি পাবেন সবগুলাই কোন সমাস? বহুব্রীহি সমাস। ঠিক আছে, চলুন আজকে আমরা একটু সনাতন ধর্ম সম্পর্কিত ডিটেলস পড়ে আসি। ঠিক আছে, এখন আরেকটা কথা বলে দেই, পড়ার জন্য যে কোনো কিছু করা যায় সেটা হালাল, হালাল হারাম না, বুঝছেন? ওই জন্য আপনারা মনে করবেন ভাই এখানে হিন্দু ধর্মের অনেক ছবি টবি দিয়ে রাখছে, অনেক মানে এইসব নিয়ে এখানে কথা হবে না। ঠিক আছে, পড়ার জন্য সবই করা যাবে। ঠিক আছে, যেটা ভাবছেন ওগুলো কিছুই না। দেখেন ভাই, শিব, শিব সম্পর্কিত যতগুলা নিকনেম পাবেন, শিব সম্পর্কিত যতগুলা নিকনেম পাবেন সবগুলোই আপনার কি? বহুব্রীহি সমাস। সবগুলাই কি আপনার? বহুব্রীহি সমাস। এই উল্টা পাল্টা যদি কমেন্ট আসে সেগুলো ডিলিট করে দেবা, ব্যান করে দেবা। ঠিক আছে, বহুব্রীহি সমাস। চলুন আরো খেয়াল করে আসি। ভাই সু প্রথমে থাকলে বহুব্রীহি, সু প্রথমে থাকলে বহুব্রীহি। ওকে, চলুন এই যে ভাই শিব, এই যে শিব, শিব যখন ভাই শোনেন, শিব, শিব পুরা পৃথিবী একবার বিষাক্ত হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? বিষাক্ত। ঠিক আছে, পুরা পৃথিবী কি হয়ে গেছিল ভাই? বিষাক্ত হয়ে গিয়েছিল, বিষাক্ত। যখন পুরা পৃথিবী বিষাক্ত হয়ে গেছিল, বিষময় হয়ে উঠেছিল, তখন এই পুরা পৃথিবীর কে বিষ মুক্ত করার জন্য, কি করার জন্য? বিষ মুক্ত, পুরা পৃথিবীকে বিষ মুক্ত করার জন্য শিব এই বিষগুলো পান করেছিল, বিষ পান করেছিল। ঠিক আছে, যখন তিনি বিষ পান করলেন তার এই গলা এই নীল হয়ে গেল, তার গলাটা কি হয়ে গেল ভাই? নীল হয়ে গেছে। ওই জন্য শিবকে বলা হয় নীলকণ্ঠ। শিবকে কি বলা হয়? নীলকণ্ঠ। বুঝতে পেরেছেন? এতটুকু ক্লিয়ারলি বুঝছেন? তাহলে নীলকণ্ঠ বহুব্রীহি সমাস, নীলকণ্ঠ বহুব্রীহি সমাস। ওকে, এগুলো একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এরপর দেখেন ভাই চন্দ্রচূড়, দেখেন চন্দ্রচূড়, দেখেন ভাই শিবের মাথায় এখানে একটা কি আছে ভাই? চাঁদ আছে। কি আছে? চাঁদ। চাঁদটা কোথায়? আর মাথার চূড়ায়। ওই জন্য শিবকে বলা হয় চন্দ্রচূড়। এরপর দেখেন শিবের মাথায় চাঁদটাকে অঙ্কন করা না, ওই জন্য তাকে বলা হয় শশাঙ্ক। কি বলা হচ্ছে? শশাঙ্ক। ওকে, বুঝতে পেরেছেন? দেখেন শিবের মাথায় চাঁদ আছে, ওই জন্য তাকে বলা হয় চন্দ্রচূড়, ওই জন্য তাকে বলা হয় কি? শশাঙ্ক। চন্দ্রচূড়, শশাঙ্ক বলা হয়। শশাঙ্ক। তাহলে এগুলো আপনার বহুব্রীহি সমাস, এগুলো আপনার বহুব্রীহি সমাস। ওকে, এরপর খেয়াল করে দেখবেন শিবের হাতে দেখেন ভাই একটা অস্ত্র আছে। শিবের হাতে কি একটা অস্ত্র আছে? এই যে পিনাক মানে অস্ত্র। দেখেন ভাই যেহেতু শিবের হাতে একটা অস্ত্র আছে, ওই জন্য শিবকে আমরা বলছি কি? পিনাক পানি শূল পানি, পিনাক পানি শূল পানি। ঠিক আছে, পিনাক পানি বা শূল পানি। তাহলে এগুলো আপনার বহুব্রীহি সমাস। দেখেন ভাই শশী মানে কি? চাঁদ। শশী মানে কি? চাঁদ। শশী মানে চাঁদ। ওকে, শেখর মানে কি? চূড়া। তাহলে শশী শেখর, শশী কোথায়? এই যে চূড়ায় আছে, ওই জন্য শশী শেখর কি? শিব। শশী শেখর কি হবে? শিব। ওকে, বুঝছেন? আচ্ছা, ওকে,
এই আপনাদের অনেক আগেই বলা হয়েছে না, পড়া সম্পর্কিত সকল বিষয়ে ঠিকঠাক পড়বেন, পড়তে হবে। ওকে। আরে এদের কাজই একটা, ঠিক আছে, এদের কাজটাই এগুলো। এরা পড়তে আসে না, এরা আসে পিঞ্চমূলক কথা বলতে। এদেরকে কি কব। দেখেন ভাই, ত্রিনয়ন, ত্রিনয়ন। দেখেন ভাই, শিবের চোখ কয়টা? একটা, দুইটা, তিনটা। দেখেন মাঝে একটা চোখ আছে না, ওই জন্য শিবকে বলা হয় ত্রিনয়ন। শিবকে ওই জন্য কি বলা হয়? ত্রিনয়ন। শিবের তিনটা চোখ আছে, ওই জন্য শিবকে বলা হয় ত্রিনয়ন। ওকে। দেখেন পঞ্চানন। দেখেন ভাই, পাঁচটা মাথা আছে। আনন মানে মূলত হচ্ছে মুখ। আনন মানে কি? মুখ। শিবের দেখেন ভাই পাঁচটা মুখ আছে, দেখেন পাঁচটা মুখ আছে, ওই জন্য শিবকে বলা হয় পঞ্চানন। শিবকে কি বলা হচ্ছে? পঞ্চানন। ওকে। শিবকে কি বলা হচ্ছে? পঞ্চানন। ওকে ভাইয়া, ভালো করে বুঝছেন শিব সম্পর্কিত বিষয়গুলো? বুঝছেন শিব সম্পর্কিত বিষয়গুলো কি বুঝছেন আপনারা? পড়ার জন্য ছবিগুলো দিয়ে বোঝানোর জন্য আপনাদের এভাবে পড়ানো হচ্ছে, যেন আপনাদের মাথায় গেঁথে যায়। ওকে। হ্যাঁ, দেখতে পারে ভাই, দেখতে পারে। ঠিক আছে। তারা দেখেন, এই যে নীলকণ্ঠ, চন্দ্রচূড়, শশাঙ্ক, পিনাকপানি, শূলপানি, শশীশেখর, ত্রিনয়ন, পঞ্চানন, সবগুলো আপনার কি বহুব্রীহি সমাস। ব্যাস বাক্য করবেন কেমনে? নীলকণ্ঠ যার, চন্দ্রচূড়া যার, শশ অঙ্ক যার, পিনাক পানি যার, শূল পানি যার, শশীশেখর যার, ত্রিনয়ন যার, পঞ্চ আনন যার। ওকে, বুঝতে পেরেছেন? এখন এখানকার দিগম্বরটা একটু বুঝা দেয় ভাই। দিগম্বর, দিক প্লাস অম্বর, ঠিক আছে। দিগম্বর, এখানে দিগম্বর বলে ভাই এক কথায় ভাই ল্যাংটাকে বুঝায়, যে ল্যাংটা তাকে বুঝায়, ঠিক আছে। সন্ন্যাস, সন্ন্যাসীদেরকে বলা হয় দিগম্বর। শিব যেহেতু একজন সন্ন্যাসী ছিল, ওই জন্য তাকে বলা হয় দিগম্বর। শিব যেহেতু কি ছিল? একজন সন্ন্যাস ছিল। কি ছিল? একজন সন্ন্যাস ছিল। ওই জন্য শিবকে বলা হয় দিগম্বর। আর এর মানে এদের গায়ে কোনো কাপড় চোপড় থাকে না, এই জন্য কি বলে? দিগম্বর। ওকে, বুঝছেন? ভাইয়া, একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বিষয়গুলো যেভাবে নেন, ছোট মানুষ তো, আপনার প্রচুর ছোট, ঠিক আছে, ওই জন্য আপনাদের মাইন্ডটা অনেক ছোট হয়ে যাচ্ছে। বিষয়গুলো একটু ব্রড মাইন্ডে চিন্তা করবেন। এগুলো পড়ানোর সুবিধার্থে আপনাদেরকে পড়াচ্ছে। এগুলো যদি আমি অন্যভাবে পড়াই দাও, আপনারা এত সোজা বুঝতেন না, এগুলো মনে থাকতো না, বুঝলেন নাই? এগুলো মনে রাখার জন্যই এভাবে পড়াচ্ছি। এই স্লাইড বানানোর আগে আমি মূলত হুজুরের কাছ থেকে মানে ইয়া নিয়ে এসেই পড়াচ্ছি, বুঝতে হবে। ওকে, চলুন ভাই। শিবের বউকে দুর্গা, শিবের বউকে ভাই দুর্গা, শিবের বউ ভাই, শিবের বউকে, শিবের বউ, শিবের বউ দুর্গা, যাকে বলা হয় কি? পার্বতী। দুর্গা, যাকে বলা হয় কি? পার্বতী। বেশি বাড়াই দাও, মানে কমাই দাও, বাড়াই দাও, মানে টেম্পারেচারটা আর কি, বুঝো নাই? ঠিক আছে, শিবের বউ কি? পার্বতী। চলুন একটু পার্বতী সম্পর্কে একটু জেনে আসি, পার্বতীর কি কি আছে সেগুলো একটু পড়ে ফেলি। চলুন ভাই, দশভুজা। দেখেন ভাই, শিবের 10টা হাত, মানে দুর্গার 10টা হাত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। শিবের কয়টা হাত? 10টা হাত আছে। 10টা হাত আছে। যেহেতু শিবের 10টা হাত আছে, মানে দুর্গার যেহেতু 10টা হাত আছে, দুর্গার যেহেতু 10টা হাত আছে, ওই জন্য তাকে বলা হচ্ছে দশভুজা। কি বলা হচ্ছে? দশভুজা, দশভুজা। ওকে। ওকে
ভুজ মানে মূলত হাত, ভুজ মানে কি হাত, ভুজ মানে কি হাত। ভাই ব্যাকরণ লিখছেই মূলত হিন্দুরা, বুঝলেন নাই? প্রথম ব্যাকরণ লিখছে রাজা রামমোহন রায়, যিনি আধুনিক সাহিত্যের পুরুষ, বুঝলেন নাই? এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে, তিনি একজন হিন্দু, বুঝলেন নাই? মানে বুঝতে হবে আপনার ব্যাকরণের গোড়াপত্তনটাই ঘটছে ওই ওইখান থেকেই ব্যাকরণের গোড়াপত্তন ঘটছে। আপনি লিখছেন, মোহাম্মদ শহীদুল্লাহ লিখছে শেষে আইসা, তা বুঝতে হবে তোর ভাই। আয়ত লোচনা, দেখেন ভাই আয়ত লোচনা, দেখেন ভাই দুর্গা, এই যে পার্বতীর চোখগুলো দেখেন ভাই অনেক বড়, অনেক বড়। যেহেতু পার্বতীর চোখগুলো অনেক বড়, ওই জন্য তাকে বলা হয় আয়ত লোচনা, তাকে বলা হয় বিশালাক্ষী, তাকে বলা হয় কমলাক্ষী। কি বলছেন? তাকে বলা হয় আয়ত লোচনা, যেহেতু তার চোখগুলো অনেক সুন্দর, মানে মানে অনেক বড়, অনেক সুন্দর, পটল চেরি, ওই জন্য তাকে বলা হচ্ছে আয়তলোচনা, বিশালাক্ষী, কমলাক্ষী। আয়তলোচনা, বিশালাক্ষী, কমলাক্ষী। ওকে, কমলাক্ষী, বুঝতে পেরেছেন? এরপরে দেখেন ত্রিনয়না, দেখেন ভাই তারও তিনটা চোখ আছে, এই দেখেন মাঝে একটা চোখ আছে ভাই, ঠিক আছে? যেহেতু শিবের নাম ত্রিনয়ন, তাহলে শিবের বউকে কি বলবে? ত্রিনয়না, ত্রিনয়না। তাহলে তাও কি হবে? তাহলে আপনার বহুব্রীহি হবে, কি হবে? বহুব্রীহি হবে, বুঝতে পেরেছেন? বা ত্রিনেত্র, ত্রিনেত্র। ওকে, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে কিনা বলেন? এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে কিনা এটা বলেন? বলেন ভাই বলেন, কোনো সমস্যা আছে? তাহলে বুঝতে পেরেছেন, তাহলে এগুলো আপনার বহুব্রীহি সমাস, এগুলো আপনার কোন সমাস? বহুব্রীহি সমাস। তাহলে ব্যাসবাক্য করবেন কেমনে? 10 ভুজ যার, আয়ত লোচন যার, বিশাল অক্ষী যার, ত্রিনয়ন যার, কমল অক্ষী যার, ত্রিনেত্র যার। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা। এখন দেখবেন সনাতন ধর্ম সম্পর্কিত আরো কিছু উদাহরণ। এই যে গণেশ আর কার্তিক, শিবের দুটা প্রোডাক্ট, শিবের দুটি প্রোডাক্ট, মানে ছেলে, শিবের ছেলে, পার্বতীর দুটা ছেলে ছিল, শিব এবং পার্বতীর দুইটা ছেলে, একটার নাম গণেশ আর একটার নাম কি? কার্তিক। চলুন গণেশ সম্পর্কে একটু জেনে আসি। ওকে, চলুন ভাই, দেখেন ভাই আনন মানে মূলত কি? মুখ, আনন মানে কি? মুখ, ঠিক আছে? দেখেন এই যে শিবের, এই দেখেন গণেশের মাথাটা, মুখটা কিসের মতো? গজ মানে হাতি, হাতির মতো, ওই জন্য তাকে কি বলা হচ্ছে? গজানন। কি বলা হচ্ছে? গজানন। এরপরে খেয়াল করে দেখবেন তার কানটা কি? একটু হাতির মতো বড় বড়, হাতির মতো বড় বড়, ওই জন্য তাকে কি বলা হচ্ছে? গজ কর্ণ, গজ কর্ণ। ঠিক আছে, ঈশান পুত্রটা লাগবে না, গজ কর্ণ। এই জন্য তাকে কি বলছেন? বহুব্রীহি সমাস। তাহলে গজ আনন যার, গজ কর্ণ যার, ব্যাস বাক্য। হ্যাঁ একই 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 ভাইয়া, একই। চলে আসেন ভাই কার্তিক, কার্তিক সম্পর্কে একটু জেনে নেই। দেখেন ভাই স্বরানন, এই যে স্বর প্লাস আনন, আনন মানে কি? মুখ, তাই না? স্বর মানে কি? ছয়, স্বর মানে কি? ছয়। একটু দেখেন ভাই যে কার্তিক, কার্তিকের মূলত 6টা মুখ আছে, এই যে 1 2 3 4 5, ওই পাশে আরেকটা আছে 6। যেহেতু কার্তিকের 6টা মুখ আছে, ওই জন্য কার্তিককে বলা হয় স্বরানন। কি বলা হচ্ছে? স্বরানন। ওকে, বুঝতে পেরেছেন? শক্তিবাণী কেন বলা হচ্ছে? এই কার্তিক ছিল, এই কার্তিক ছিল দেবতা, দেবতাদের, দেবতাদের, দেবতাদের সেনাপতি। কার্তিক কি ছিল? দেবতাদের সেনাপতি ছিল, ওই জন্য তিনি অনেক শক্তিশালী ছিলেন, হাতগুলো অনেক শক্তিশালী।
ওই জন্য তাকে বলা হচ্ছে শক্তি পানি। কি বলা হচ্ছে? শক্তি পানি। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে এখানে একটু বলবেন, কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন। তাহলে স্বর আনন যার, শক্তি পানি যার। তাহলে আমরা এখানে এই পর্যন্ত বুঝতে পারলাম, এই পর্যন্ত কোনো সমস্যা আমাদের নেই। ওকে, চলুন এখন সনাতন ধর্ম সম্পর্কিত আরো কিছু নাম আমরা এখন দেখব। এখন যেটা দেখবো ভাই বিষ্ণু সম্পর্কিত বিষয়গুলো। বিষ্ণু যাকে বলছি শ্রীকৃষ্ণ, 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 বিষ্ণু শ্রীকৃষ্ণ। ওকে, এখন দেখবেন বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে কি বলছে ভাই, ভালো করে খেয়াল করেন। পীতাম্বর, পিত অম্বর। দেখেন, এই দেখেন যে আমাদের বিষ্ণু আছে, বিষ্ণুর দেহটা একটু খেয়াল করে দেখেন যে ভাই একটু পীত বর্ণের মতো। যেহেতু পীত বর্ণের মতো দেখতে, ওই জন্য তাকে কি বলা হচ্ছে? পীতাম্বর। কি বলা হচ্ছে? পীতাম্বর। ওকে, এরপরে খেয়াল করে দেখেন যে তার এই দেখেন নাভি, এই যে নাভি থেকে, তার এই নাভি থেকে একটা পদ্ম ফুল জন্মাইছে, একটা পদ্ম ফুল জন্মাইছে, পদ্ম ফুল গেছে নাভি থেকে। ওই জন্য তাকে বলা হয় পদ্মনাভ, পদ্মগন্ধি। পদ্মনাভ, আকারটা হবে না, পদ্মগন্ধি বা পদ্মনাভ, পদ্মগন্ধি বা পদ্মনাভ। রায়হান আহমেদ শুভ এত বেশি বোঝেন কেন? হ্যাঁ, বেশি বোঝেন কেন? সবসময় বেশি বোঝা ভালো না। এগুলো আপনি আলাদা করে মুখস্থ করলে আপনার মাথায় কিছুই বাল থাকবে না। বোঝেন আপনি কিছু? এগুলো, এই জিনিস এইভাবে পড়ানোর অন্যতম একটা কারণ আপনাদের মাথায় সহজে গেঁথে দেওয়ার জন্য। আপনারা কি পড়া কি আপনি কি বলবো, দেখেন পদ্মগন্ধে পদ্ম নাভ, তার যেহেতু নাভি থেকে একটা পদ্ম ফুল গেছে, ওই জন্য তাকে বলা হচ্ছে পদ্মগন্ধি, পদ্মনাভ। ওকে, বুঝতে পেরেছেন এতটুকু? বুঝছেন? তারপরে দেখেন তার চক্রপাণি বলা হচ্ছে। তার হাত হচ্ছে চারটা, এক, দুই, এই দেখেন তিন, এই যে চার। যেহেতু তার চারটা হাত আছে, চারটা হাত আছে, ওই জন্য তাকে বলা হয় চতুর্ভুজ। যেহেতু চারটা হাত আছে, ওই জন্য তাকে কি বলা হচ্ছে? চতুর্ভুজ। বুঝছেন? চারটা হাত আছে, হ্যাঁ, ওই জন্য তাকে বলা হয় কি? চতুর্ভুজ। হ্যাঁ, বহুব্রীহি সমাস হবে। চতুর্ভুজ, চারটা হাত থাকার কারণে ওই তাকে বলছে চতুর্ভুজ। দেখেন ভাই, একটা হাতে তার একটা চক্র আছে, একটা হাতে তার চক্র আছে, ওই জন্য তাকে বলা হয় কি? চক্রপাণি। ওই জন্য তাকে কি বলা হয়? চক্রপাণি। আমরা এখানে চক্র বুঝি না, পানিও বুঝি না, আমরা চক্রপাণি বলতে বিষ্ণুকে বুঝি, বিষ্ণুকে বুঝি। পদ্মনাভের ব্যাসবাক্য পদ্মনাভ যার, সবগুলো সাথে যার যুক্ত করবে তাই হবে পদ্মনাভ যার। ওকে, এরপরে খেয়াল করে দেখবেন শ্রীনিবাস, শ্রীনিবাস। বিরক্ত লাগা জুড়েছে আমার, বুঝছেন? শ্রীনিবাস, শ্রী মানে কি ভাই? লক্ষ্মী। শ্রী মানে কি? লক্ষ্মী। নিবাস মানে কি? ঘর বা আলয়। ঠিক আছে, ঘর বা আলয়। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে লক্ষ্মীর পায়ের নিচে, মানে বিষ্ণুর পায়ের নিচে কে আছে? লক্ষ্মী আছে। তাহলে লক্ষ্মীর ঘর কোথায়? বিষ্ণুর কাছেই। ওই জন্য বিষ্ণুকে বলা হয় শ্রীনিবাস। বিষ্ণুকে কি বলা হয়? শ্রীনিবাস। ভাই চতুর্ভুজ কোনোদিনই দ্বিগু সমাস না, চতুর্ভুজ সবসময় বহুব্রীহি সমাস। পদ্ম গন্ধ যার, পদ্ম গন্ধ যার, ব্যাসবাক্য পদ্ম গন্ধ যার। একজন ঠিক আছে, বুঝছেন? 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 দেখেন ভাই,
নীল বসনা, নীল বসনা। নীল মানে তো নীল, আর বসন মানে মূলত হচ্ছে কাপড়। বসন মানে কি? কাপড়। বসন মানে কি? কাপড়। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে আমি ছবিটা দিতে পারি নাই, ছবিটা দিলে মানে ছবিটা একটু অন্য হবে। ওকে, দেখেন, দেখেন ভাই, এর দেহটাই মূলত নীল, ওই জন্য আবার নীল বসনা। কি বলা হয়? নীল বসনা, নীল বসনা। ওটা ঠিক করা যাবে, ক্লাসগুলো করলে ঠিকভাবে বুঝতে পারবেন, ক্লাস করলেই ঠিকভাবে বুঝতে পারবেন। দেখেন, দামোদর, দামোদর, দামোদর। আর জিনিসটা ভালো করে বোঝেন, দামোদর, এখানে কি কি আছে? দাম প্লাস উদর আছে, দাম প্লাস উদর। এই দাম মানে কি? দড়ি, দতে দাম, দতে দড়ি, দতে দাম, দতে দড়ি, দতে দাম, দতে দড়ি। মনে রাখবেন। তাহলে উদর মানে কি? পেট। উদর মানে কি? পেট। ঠিক আছে, তাহলে জিনিসটা ভালো করে বোঝেন। তাহলে পেটে কি দড়ি বাঁধা রাখছে? পেটে কি দিয়ে রাখছে? দড়ি বাঁধা রাখছে। ওকে, ছোটবেলায় এই বিষ্ণু ছিল অনেক চঞ্চল প্রকৃতির, অনেক দুষ্টু প্রকৃতির। ওই জন্য তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখার জন্য তার মা যশোধা, তার মা যশোধা তার পেটে, দেখেন এই যে দড়ি আছে হাতে একটা, তার পেটে দড়ি বাঁধা রাখতেন। ওই জন্য তাকে বলা হয় দামোদর। ওই জন্য তাকে কি বলা হয়? দামোদর। ঠিক আছে, দামোদর। দাম উদর যার, দাম উদর যার। তাহলে বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। না ভাইয়া, এখানে যা আছে তাই লিখতে হবে, নীল কাপড় লেখা যাবে না, নীল বসন জালি লিখতে হবে, দাম উদর জালি লিখতে হবে, চতুর্ভুজ যার এ লিখতে হবে। ওকে, বুঝছেন? ও না, ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? এই বলবেন, ক্লিয়ার হলে একটু বলবেন, না হলে তাও বলবেন। শব্দগুলো মনে থাকতেছে কিনা একটু বলবেন। ঠিক আছে, এই রায়ন আহমেদ শুভ, আপনার কি সমস্যা একটু বলবেন? কি সমস্যা আছে একটু বলেন। কোনটা বোঝেন নাই সেটা একটু বলেন, কোনটা বোঝেন নাই সেটা বলেন। আচ্ছা, ওকে, ক্লিয়ারলি বুঝছেন নসরুল্লাহ? দেখেন, এর মাঝখানে আরেকটা উদাহরণ আমি একটু আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে উড়নাব। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। উড়নাব, ঠিক আছে, উড়নাব। এই উড়নাব মানে কি, তাই না? উড় মানে তো ভাইয়া কম। উড় মানে কি ভাই? উড় মানে কি ভাই? কম। ঠিক আছে, নাভ মানে কি ভাই? নাভি। তাহলে কি আমরা এখানে কম নাভিকে বুঝতেছি? তা না। উড় নাভ বলতে আমরা বুঝেছি ভাই মাকড়সাকে। কাকে? মাকড়সাকে। কাকে বুঝতেছি আমরা? মাকড়সাকে বুঝতেছি। যেহেতু মাকড়সাকে বুঝতেছি, ওই জন্য তাকে বলবো কি? বহুব্রীহি সমাস। তাকে কি বলবো? বহুব্রীহি সমাস। ওকে, তাহলে উড়, উড় নাভি যার, উড় নাভি যার বা উড় নাভ যার। উঠতে দেওয়া যাবে না। ওকে, বুঝছেন? বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন ভাই? বুঝলে বলেন, না বুঝলে বলেন। না বুঝলে মামলাটা করে দিই আপনাদের নামে, না বুঝলে মামলাটা করে দেই। বলেন, বুঝছেন কিনা বলেন, বলেন বুঝছেন কিনা বলেন। ওকে, এখন চলেন, হিন্দুদের ইন্দ্র রয়েছে, ইন্দ্র ছিল হিন্দুদের দেবরাজ, দেবরাজ, দেবরাজ হিন্দু ছিল, পূর্ণাবি জাত। দেবরাজ ছিল, ইন্দ্রকে ছিল, দেবরাজ ছিল হিন্দুদের। তাকে কি কি বলে ডাকা হতো? এগুলো একটু খেয়াল করে আসি। ঠিক আছে, দেখেন ভাই, বজ্র পানি, দেখেন তার এই যে বজ্র মানে কি ভাই? মেঘ। বজ্র মানে কি ভাই? মেঘ। ঠিক আছে না? এখন তিনি মেঘের ভিতরে আছে, ঠিক আছে, মেঘের ভিতরে আছে, তার হাতে অস্ত্র আছে, ওই জন্য তাকে বলা হচ্ছে বজ্রপানি।
কি বলা হচ্ছে? বজ্র পানি। এটা একটু মাথায় রাখবেন। এই দুটো উদাহরণ না পড়লেও চলবে। ওই জন্য তাকে বলা হচ্ছে কি? বজ্র পানি। এবং তাকে কি বলা হচ্ছে? নীলাম্বর। তাকে কেন বলা হচ্ছে নীলাম্বর? যুদ্ধের সময় মেঘনাদ, যুদ্ধের সময় মেঘনাদ একে পিটিয়ে তক্তা বানিয়েছিল। পিটিয়ে কি বানিয়েছিল? তক্তা একদম নীল করে ফেলেছিল, রাস্তায় ফেলে পিটাইছে। ফেলে পিটানোর জন্য এই আলাই কি হয়ে গেছিল? নীল হয়ে গিয়েছিল। ওই জন্য একে বলা হয় নীলাম্বর, বা ছেলেকে বলা হয় নীলাম্বর, নীল অম্বর যার। ওকে, ওকে। ইন্দ্র মানে জাদু কি স্যার? হ্যাঁ, ওকে, বুঝছেন। এরপর দেখেন ভাই সরস্বতী। সরস্বতী একটু ভালো করে খেয়াল করে দেখেন। ওকে, সরস্বতী দেখেন ভাই বিনা পানি বলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাই খুবই গুরুত্বপূর্ণ। বাকি উদাহরণগুলো আপনাদের একাডেমিকে লাগে না, কিন্তু অ্যাডমিশনে লাগতে পারে। বিনা পানি দেখেন, তার হাতে একটা বিনা আছে। কি আছে? একটা বিনা আছে। যেহেতু বিনা আছে, ওই জন্য তাকে আমরা বলছি বিনা পানি। কি বলছি আমরা? বিনা পানি। ঠিক আছে, ওই জন্য তাকে বলছি আমরা বিনা পানি। দেখেন ভাই তার সম্পূর্ণটাই কি? সাদা। শ্বেত মানে হচ্ছে সাদা, সম্পূর্ণটাই সাদা। ওই জন্য তাকে বলা হয় শ্বেত ভুজা। হাতগুলো সাদা, সবকিছুই সাদা। ঠিক আছে, ওই জন্য তাকে বলা হয় শ্বেত ভুজা। তারপরে দেখেন হংস বাহনা। বাহন, বাহন মানে তো বোঝেন, বাহন। তার বাহন হচ্ছে এই দেখেন হাঁস। তার বাহনটা কি? এই যে হাঁস। ওই জন্য তাকে বলা হচ্ছে কি? হংস বাহনা। দেখেন ভাই পদ্মাসন বলা হয়। দেখেন তার এই যে পদ্ম ফুলের ভিতরে তার আসন, এই যে পদ্ম ফুলের ভিতরে তার আসন, ওই জন্য তাকে বলা হচ্ছে পদ্মাসন, পদ্ম আসন যার, হংস বাহন যার। প্রত্যেকটা শেষে যার যুক্ত করে দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, হংস বাহন যার। বিনা মানে বাদ্যযন্ত্র। বিনা মানে বাদ্যযন্ত্র, বিনা বানান মূর্ধন্য দিয়ে লিখতে হবে, এই বিনা মানে বাদ্যযন্ত্র। আর এই বিনা মানে ছাড়া, এই বিনা মানে ছাড়া, এটা হচ্ছে আপনার নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, যার যুক্ত করে দিবেন, বাস হয়ে গেল। বুঝছেন এতটুকু? এতটুকু বুঝছেন। এখন চলে আসেন আর কিছু পড়ি। দেখেন বিশ্বমিত্রা। বিশ্বমিত্রা ছিল ভাই একজন ঋষি। ঠিক আছে, হিন্দু ধর্মের ঋষি ছিল। ইনি একজন ঋষি, বিশ্বমিত্র একজন ঋষি ছিল। আপনাদের যখন আমি বিদ্রোহী কবিতা পড়িয়েছি, বিদ্রোহী কবিতা যখন পড়িয়েছি, তখন ইনার কথা আমি বলেছি, আর ব্যাখ্যা আমি না করলাম। ব্যাখ্যা যদি করতে হয়, সে তো ভুজার, এটা হবে না? হ্যাঁ, সে তো ভুজার। ঠিক আছে, হয়েছে? ঠিক আছে ভাই, বজ্র পানি, বজ্র পানি যার, বজ্র পানি যার। ওকে, হুম, আচ্ছা, বুঝছেন? আদৌ কি বুঝছেন কিনা বলবেন? আচ্ছা, ব্যাস বাক্য না বললে কি বুঝবো? ব্যাস বাক্য না বললে কিভাবে বুঝবো? আচ্ছা, ব্যাস বাক্য তো বললে সে যার যুক্ত করবেন তাহলেই হয়ে যাবে। যে যার যুক্ত করবেন তাহলেই হবে। বিশ্বমিত্রা কি বুঝাবো? এই যে ভাইয়া আসি, বিশ্বমিত্রা কি বুঝাবো? আচ্ছা জি, বিশ্বমিত্রা, তাই না? বিশ্ব মানে পৃথিবী, মিত্র মানে কি ভাই? বন্ধু, বিশ্বের বন্ধু, তাই না? ইনি ছিলেন একজন ঋষি। আমরা বিশ্ব বা মিত্র, মিত্র মানে বন্ধু, বিশ্ব মানে পৃথিবী, কোনোটাই বুঝতেছি না। আমরা বিশ্বমিত্র বলতে কাকে বোঝাচ্ছি? হিন্দুদের একজন ঋষি বিশ্বমিত্রাকে বুঝতেছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন ভাই গৌরাঙ্গ। এই যে গৌর, এই গৌর মানে কি বলেন তো? এই যেখানে কি কি আছে? গৌর প্লাস অঙ্গ আছে, গৌর প্লাস অঙ্গ আছে। এই গৌর মানে কি? ফকফকা ফর্সা, ফকফকা সাদা, গৌর। ঠিক আছে, এদিকে সাদা অঙ্গকে বোঝাচ্ছে? তা না রে ভাই, আমরা সাদা অঙ্গ বোঝাচ্ছি না। আমরা গৌরাঙ্গ বলতে আমরা বোঝাচ্ছি শ্রী চৈতন্য দেবকে। কাকে বোঝাচ্ছি বলেন তো? চৈতন্য দেব, চৈতন্য দেবকে বোঝাচ্ছে, শ্রী চৈতন্য দেবকে বোঝাচ্ছে। একদিন জীবন কাহিনী একদিন বর্ণনা করবো না। ঠিক আছে,
জীবন কাহিনী একদিন বর্ণনা করবো না। এনার জীবন নিয়েই মূলত মধ্যযুগে জীবনী সাহিত্য গড়ে উঠেছে, জীবনী সাহিত্য গড়ে উঠেছে, মধ্যযুগে জীবনী সাহিত্য গড়ে উঠেছে। ঠিক আছে, বিশ্বমিত্র জার, বিশ্বমিত্র জার, ওকে, বিশ্বমিত্র জার। দণ্ডপাণি, খেয়াল করেন ভাই, এই যে ধর্মরাজ, এই দেখেন ভাই ধর্মরাজ যে কি করে, আমাদের যেমন আজরাইল আছে, আমাদের ধর্মে যেমন আজরাইল আজরাইল আছে, ওদের ধর্মেও এই রকম দেবরাজ মানে যমরাজ বা ধর্মরাজ আছে, যমরাজ বা ধর্মরাজ আছে, যার হাতে একটা দণ্ড আছে, লাঠি আছে, যে লাঠি দিয়ে আমাদের জীবের হত্যা করে, জীবের প্রাণ সংহার করে। ওই জন্য ধর্মরাজকে বলা হয় দণ্ডপাণি, দণ্ডপাণি। ওকে, মৎস্যগন্ধা, দেখেন ভাই মৎস্যগন্ধা বলতে আমরা বুঝাচ্ছি আমাদের মহাভারতের রচয়িতা ব্যাসদেব আছে না, মহাভারতের রচয়িতা ব্যাসদেব আছে না, সেই ব্যাসদেবের মাকে বুঝাচ্ছে মৎস্যগন্ধা। তার এই মৎস্যগন্ধার বাপ ছিল জাউলা, বাপ ছিল কি জাউলা, বাবা ছিল কি জাউলা, ওই জন্য তার শরীর থেকে মাছের মতো গন্ধ আসতো। এবং আরেকটা রূপকথা আছে যে তার নিচটা, তার পা থেকে নিচের অংশটা মাছের মতো দেখতে ছিল, ওই জন্য তাকে বলা হয় মৎস্যগন্ধা। তাকে বলা হয় কি মৎস্যগন্ধা। ঠিক আছে, তাহলে কি হবে মৎস্য গন্ধ জার, মৎস্য গন্ধ জার, মৎস্য গন্ধ জার, বুঝছেন? আচ্ছা, একমাত্র রাজকুমার, বুঝছেন? এরপরে খেয়াল করে দেখবেন আরো কিছু উদাহরণ, খেয়াল করে দেখবেন ভাই। দেখেন পক্ককেশ, তাই না? এই পক্ককেশ, এই পক্ক মানে কি ভাই পাকা, পক্ক মানে কি ভাই পাকা, ঠিক আছে না? কেশ মানে তো ভাই চুল বা কুন্তল, তাই না? যাদের চুল ভাই পাকা চুল বুঝাচ্ছি না, যাদের চুল এরকম ফকফকা সাদা, উপর নিচ গোড়া টোড়া যাদের আছে, যাদের চুল এরকম ফকফকা সাদা, তাদেরকেই বলবে পক্ককেশ। ঠিক আছে, আমরা হিন্দু ধর্মের ব্রহ্মাকে বলি পক্ককেশ। হিন্দু ধর্মের ব্রহ্মা, যার সকল কিছু সাদা ছিল, ধবধবা সাদা, যার দাড়ি সাদা, চুল সাদা, সবই সাদা, ওই জন্য তাকে বলা হয় পক্ককেশ। বা আমাদের দেশের যে একজন অভিনেতা আছে প্রবীর মিত্র, প্রবীর মিত্র আছে, তিনিও কিন্তু তার চুল দাড়ি ভাই সবই সাদা, ফকফকা সাদা, ওই জন্য তাকেও কি বলা যাবে পক্ককেশ। বা আপনারা যদি চুল দাড়ি একদম সাদা হয়ে যায়, তাহলে আপনাকেও বলা যাবে পক্ককেশ, বুঝছেন? ওকে, বুঝছেন? বুঝছেন কিনা বলেন, বুঝছেন? পক্ককেশ বুঝছেন? আচ্ছা, বদ মেজাজি, ভাই বদ এবং মেজাজ বা মেজাজি, ঠিক আছে, বদ মেজাজ, ভাই বদ মানে কি খারাপ, খারাপ মেজাজ, তাই না? হিন্দু ধর্মের একজন ঋষি ছিল যার নাম ছিল দুর্বাসা, দুর্বাসা, যে কি করতো ভাই, অল্প একটু রেগে গেলে মানুষকে কি করতো, অভিশাপ দিয়ে দিত, যা তোর বিয়ে হবে না, যা তোর সন্তান হবে না, একটু রেগে গেলেই, যা তুই নরকে যাবি, যা তুই দোজখে যাবি, যা তুই জাহান্নামে যাবি, একটু গেলে, একটু রেগে, একটু 19 থেকে 20 গেলেই, একটু পান থেকে চুনে খসলেই তিনি কি করতেন, মানুষকে অভিশাপ দিয়ে দিতেন। তিনি প্রচন্ড রাগী ছিলেন। ঠিক আছে, ওই জন্য ঋষি দুর্বাসাকে বলা হয় বদমেজাজি। বা আপনিও যদি এরকম প্রকৃতির লোক হয়ে থাকেন, তাহলে আপনাকেও বলা হবে বদমেজাজি। ঠিক আছে, বদ মেজাজ জার। ওকে, এখন খুব মজা পাচ্ছি, আমি খুব মজা পাচ্ছি, বুঝছেন? মানে এদের কর্মকাণ্ড কীর্তি দেখা, আরে কি করবো, অফলাইনে হইলে আসলে এদের ভিতরে মামলা করে দিতাম। মানে এই জন্য ছোট ছোট পোলাপানদের পড়ানো খুবই ডিফিকাল্ট।
খোশ মেজাজ, ঠিক আছে। এরা আছে না এই কাজ করতে খুবই অনীহা বোধ করছে, কিন্তু দেখবেন এরা কিছুক্ষণ পরে চিপাই যে মেজাজে চুমা খাচ্ছে, সেটা হালাল, বুঝছেন। এবং এরা একটা কাজ করবে, দেখেন রাত্রেবেলা হলেই ফোনটা বের করে দেখবেন 19-20 ভিডিও দেখা শুরু করছে, সেটা হালাল। হ্যাঁ, সেটা বিপিএল লাগা দিতে পারে, সেটা হালাল আমেরিকায়। কিন্তু এটাকে পড়ানোর মাঝে একটা আনন্দ দেওয়ার জন্য পড়ানো হচ্ছে, তারা বুঝতেছে না, মানে এদের প্রচুর লাগে যাচ্ছে। নজরুল একটা কথা বলেছেন, নজরুলের কথা আছে, ভাই আগে নিজেকে চেনো, তারপর তুমি অন্য ধর্ম নিয়ে তুমি করো, বাড়াবাড়ি করো, ঠিক আছে। এই যে আমরা বলি যে হিন্দুর বাড়িতে হাত খাওয়া যাবে না, হিন্দুকে দেখলে গালি দিলে সব, কোথায় আছে এগুলো? হ্যাঁ, আপনি যদি আপনার ধর্মকে সত্যিকারের চিনে থাকেন, আপনি কোনোদিনই অন্য ধর্মকে গালি দিতে পারবেন না রে ভাই। আপনার দিনের অভাব, আপনার জ্ঞানের অভাব আছে বিধায় আপনি অন্য ধর্মকে গালি দিচ্ছেন। আপনার জ্ঞানের অভাব যদি না থাকতো, আপনি কোনোদিনই অন্য ধর্মকে গালি দিতে পারতেন না, বুঝছেন? ভালো করে বুঝে যাবেন। আমার পর আপনাদের টেকচুয়ালে এমনি এমনি ইনক্লুড করা হয়নি, আপনাদেরকে অনেক কিছু শেখানোর জন্যই করানো হয়েছে। 18 বছর বয়সে এমনি এমনি ইনক্লুড করা হয়নি, এগুলো শিখবেন, এগুলো বোঝানো হবে আপনাদেরকে, ওকে। দেখেন ভাই, খোশ মেজাজ, দেখেন ভাই খোশ মেজাজ মানে কি? আমাদের একজন আছে না, দেলদার সাহেব, একটু ফাক 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 করে হাসে, এই যে ফাক ফাক করে খিলখিলে হাসে, তাই না? একটু খিলখিল করে সবসময় হাসে, কিন্তু সবসময় তিনি হাসেন, ওই জন্য সবসময় আনন্দ মেজাজে থাকে। এবং মিস্টার বিন সবসময় হাসি খুশি থাকে, ওই জন্য তাকে বলা হয় খোশ মেজাজ। আপনিও যদি এরকম চিলি মুডে, জয় মুডে যদি থাকেন, তাহলে আপনাকেও আমরা বলবো খোশ মেজাজ, ঠিক আছে। খোশ মেজাজ যার, খোশ মেজাজ যার, ওকে। ঠিক ভাইয়া, ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন কিনা ভাইয়া বলেন? এতটুকু কি বুঝছেন? এতটুকু কি বুঝছেন উদাহরণগুলো? ওকে, এতটুকু বুঝছেন? আচ্ছা, বুঝছেন? বুঝে থাকলে বলবেন, না বুঝলেও তাও বলবেন ভাই। বুঝছেন ভাই, বুঝছেন? বুঝছেন, ওকে। আর একটু ক্লিয়ার করে দেই নজরুল্লাহ, ঠিক আছে। দেখেন ভাই, আপনারা খুবই মজার লোক ভাই। দেখেন ভাই, 10 আনন, ঠিক আছে, 10 আনন। আমি বলেন তো ভাই, আনন মানে কি? আনন মানে হচ্ছে মুখ। আনন মানে কি? মুখ। আনন মানে কি? মুখ। আন্টি আসসালামু আলাইকুম। আন্টি, আন্টি আজকে যেতে পারবো না, আজকে যে আমার ক্লাস আছে, তো আমি কালকে যাবো আর কি, ঠিক আছে। কালকে এবং বৃহস্পতিবার, হ্যাঁ 2 দিন টানা পড়ে দেবো, এই জন্য আর কি। আচ্ছা না, আজকে ক্লাস করে শেষ ভাই, বুঝছেন কিনা বলেন? এই বন্ধু বুঝছেন? ওকে, আনন্দ মানে মুখ। দেখেন ভাই, এই যে রাবণ আছে না, রাবণ, রাবণ, ঠিক আছে, এই রাবণের ভাই 10টা মুখ ছিল, 10টা মুখ ছিল, ওই জন্য তাকে বলা হয় কি? দশানন। কি বলা হচ্ছে? দশানন, ঠিক আছে। 10 আনন যার। এবং কুম্ভকর্ণ, ঠিক আছে। কুম্ভ মানে ভাই কলস, কুম্ভ মানে কি ভাই? কলস। কুম্ভ মানে কি? কলস, ঠিক আছে। কর্ণ মানে হচ্ছে কান। যে ব্যক্তির কানটা মূলত কলসের মতো ছিল, তাকে বলা হয় কুম্ভকর্ণ। একটু খেয়াল করে দেখবেন, এই দেখেন কুম্ভকর্ণ, এই কুম্ভকর্ণ 6 মাস খায়, 6 মাস ঘুমায়। দেখেন ভাই, এই পেটের উপরে উঠে আপনি নাচানাচি করতেছেন, তবু ঘুম ভাঙতেছে না। এবার কানটা দেখেন ভাই, কত বড় কান, কলসের মতো কান, ওই জন্য একে বলা হয় কুম্ভকর্ণ। ঠিক আছে, আজকের ক্লাস যদি অফলাইন হতো তাহলে আপনাকে পাগল বানাইয়া ছাড়তাম, ঠিক আছে। সর্পনখা, দেখেন ভাই, সর্পনখা, এই যে সর্পু, সর্পু মানে মূলত ভাই কুলা, সর্পু মানে কি? কুলা, শোনেন, এই যে যেভাবে ধান পরিষ্কার করা হয়, এই দেখেন সর্পনখা, এর নখগুলো কি? অনেক বড় বড়, ওই নখগুলো কুলার মতো দেখতে, ওই জন্য রাবণের বোনকে বলা হয় সর্পনখা। সর্পু, সর্পুর ন্যায় নখ যার, তাহলে কি হবে?
সুরপের সুরপের ন্যায় নখ যার, সুরপের ন্যায় নখ যার, কুম্ভের ন্যায় কর্ণ যার, কুম্ভের ন্যায় কর্ণ যার, সুরপের ন্যায় নখ যার। ওকে, আর দেখেন ভাই, তার ছেলে ছিল মেঘনাদ। নাদ মানে গর্জন, নাদ মানে কি গর্জন, তাহলে মেঘের মতো গর্জন করতো তার ছেলে, ওই জন্য তাকে বলা হচ্ছে মেঘনাদ। মেঘের ন্যায় নাদ যার, ঠিক আছে, বা মেঘ নাদ যার, বা মেঘের ন্যায় নাদ যার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই বন্ধু ক্লিয়ারলি বুঝছেন কিনা বলেন তো ভাই, বলেন বুঝছেন কিনা বলেন, এই বন্ধু বুঝছেন কিনা বলেন, এই বন্ধু বুঝছেন কিনা বলেন, বলেন ভাই বুঝছেন? বুঝছেন? বুঝলে বুঝপাদা, না বুঝলে দাসপাদা ভাই, বলেন বুঝছেন? মামলা করে দেবো ভাই, মামলা, একদম মামলা। রেগে কালো না দেখেন, মামলা করে দেবো, মামলা আপনাদের বিরুদ্ধে। জি ভাইয়া বুঝছেন। এখন চলেন আরো কিছু বিষয় শিখি। দেখেন ভাই, এই দেখেন হাতা, হাতে আজকে বহু শেষ করবো ভাই। হাতা হাতি, তারপর কি লাঠা লাঠি, লাঠা লাঠি। দেখেন ভাই, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, যে দেখেন হাত, হাত একটা পূর্বপদ, তার সাথে কি যুক্ত করেছেন ভাই আহ, এই পরে দেখেন ভাই হাত, তার সাথে কি যুক্ত করেছেন ভাই ই। এই দেখেন পূর্বপদের সাথে আহ, পরপদের সাথে ই, আহ ই যদি যুক্ত থাকে, পূর্বপদের সাথে আ, পরপদের সাথে ই যদি এরকম যুক্ত থাকে, তখন তাকে বলবেন বেতিহার বহুব্রীহি। কি বহুব্রীহি? বেতিহার বহুব্রীহি। বুঝছেন? বুঝছেন? বেতিহার বহুব্রীহি, বুঝছেন কিনা বলেন? ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, হাতা হাতি, লাঠা লাঠি, ঠিক আছে। চেঞ্জ করবো, ওকে, কি দেওয়া যায়, কি হলো, এটা না এটা, এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে এরকম আছে কি চুলা, চুলা চুলি, মানে চুলে চুলে যে লড়াই, বকা বকি, বকায় বকায় যে যুদ্ধ, বকা বকি, ঠিক আছে, বা বকায় বকায় যে লড়াই বা বাঘ যুদ্ধ, এইগুলোকে বলবেন বেতিয়ার বহুব্রীহি। কি বলবেন? বেতিয়ার বহুব্রীহি। বুঝতে পেরেছেন ভাই? বুঝলে বুঝপাতা, আসলে না বুঝলে ভাই তেজপাতা, আমার কিছুই করার নাই ভাই, বুঝলেন? না বুঝলে মামলা করে দেবো। একটু বড় হয়েছেন, আর তো ছোট নাই, বিয়ে করলে বাচ্চার বাপ হবেন, তো এত কেন কাহিনী থাকবে, বুঝছেন? কি বলেন ভাই প্রিন্স ভাই, সত্য কথা না? বিয়ে করলে বাচ্চার বাপ হবে, তাহলে এত কেন ঝামেলা? আমি ক্লাসে, ক্লাসে, ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে, ক্লাসে, ক্লাস থেকে বেড়ে ফোন নিচ্ছি। ওকে, চলেন ভাইয়া আরো কিছু জিনিস শিখে আসি, একটু লেন্দি হবে, তাও কোনো সমস্যা নাই, ক্লাস নিতে ভালোই লাগছে। ওকে, তারপরে খেয়াল করে দেখবেন, এক, আমি কিছু উদাহরণ লিখছি আপনাদের কাছে। এক চোখা, কোন আছে একটা দেন, অন করে দেন। এক চোখা দো মনা, এক চোখা দো মনা, ঠিক আছে। এক গুয়ে, ঠিক আছে, এক গুয়ে, গুয়ে, ঠিক আছে, এক গুয়ে। ঘর মুখো, ঘর মুখো, ভালো করে বোঝেন ভাই, ঘর মুখো, ঠিক আছে। উন পাজুরে, উন পাজুরে, এক মুখো, উন পাজুরে। তারপরে দেখবেন এক রোখা, এক রোখা, ভাই এক রোখা, দেখেন ভাই, লাইভে ঢুকে যান, ঠিক আছে। এগুলোকে আমি ভাই বলতে পারি ভাই
নারীবাচক বহুব্রীহি কি বলতে পারি? নারীবাচক বহুব্রীহি, বুঝছেন? সবগুলো নারীদেরকে বোঝানো যায়, ঠিক আছে? সবগুলো নারীদেরকে বোঝানো যায়, এগুলো আমরা নারীবাচক বহুব্রীহি বলতে ধরতে পারি। এবং দেখবেন প্রত্যেকটা, এবং এগুলো নারীবাচক বহুব্রীহি বলতে পারবো না, এগুলোকে আমরা একটা ব্যাকরণিক নাম দিতে পারি, সেই জন্য এগুলোকে বলতে পারি প্রত্যয়ান্ত বহুব্রীহি। কি বলতে পারি? প্রত্যয়ান্ত বহুব্রীহি। কেন এগুলো প্রত্যয়ান্ত বহুব্রীহি সেগুলো খেয়াল করে আসি। দেখেন পরপদে কি আছে ভাই? আ। পরপদে কি আছে ভাই? এ। পরপদে ও আছে। আ এ ও যদি পরপদে যদি থাকে তখন তাকে বলছি আমরা কি? প্রত্যয়ান্ত বহুব্রীহি। এবং এগুলো দ্বারা কোনো সময় অন্য একটা পদকে বোঝায়। এক রোখা, রোখাকে বোঝাচ্ছে না ভাই, এখানে আমরা এক রোখা বলতে জেদি ব্যক্তিকে বোঝাচ্ছি। মেয়েরা একটু তুলনামূলক জেদি হয়ে থাকে। এক চোখা, পক্ষপাতিত্ব স্বভাব, ঠিক আছে? বুঝছেন? যেমন আপনার মা দেখবেন তার মেয়ের প্লেটে মাছের মাথাকে না দিয়ে আপনার প্লেটে দিয়েছে, মানে এক চোখা স্বভাব, ঠিক আছে? এই যে দোমনা, মেয়েরা বেশিরভাগ দোমনা মানে দ্বিধান্বিত থাকে, দো টানাই থাকে, বা আমরা দো টানাও বলতে পারি। আমরা কি বলতে পারি? দো টানাও বলতে পারি। দো টানা, বুঝছেন? দো টানা। এক গুয়ে, এই যে ভাই গু, ভাই এই গু মানে সেই গু না, এক গোজার, গু হবে না, কিন্তু গো হবে, মানে গো মানে জেদি, অবস্টিনেট, ঠিক আছে? জেদি, ঠিক আছে? জেদি, জেদি ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি। ঘরমুখ, মানে ঘরমুখ বোঝেন? হ্যাঁ, ঘরমুখ কি বোঝেন? ঘরের, ঘরের দিকে মুখ যাক না রে ভাই, যে পুরুষ বিয়ে করার পরে ঘরের মধ্যে বউকে নিয়ে শুয়ে থাকে, সবসময় বউকে নিয়েই থাকে, ঘরের মধ্যে থাকে, তাকে বলা হয় ঘরমুখ। বুঝছেন? বিয়ে করেন তাহলে বুঝবেন। ওকে, আচ্ছা। ওকে। বুঝছেন কিনা বলেন ভাই, বুঝছেন কিনা বলেন? ওকে। ওকে। বুঝছেন কিনা বলেন ভাই, বুঝছেন? হ্যাঁ, মাতামাতি, মাথায় মাথায় যে ক্রিয়া। ওকে, তারপরে দেখেন ভাই উন পাজুরে, এই উন, উন পাজুরে, এই উন মানে কি ভাই? কম। উন মানে কি ভাই? কম। পাজর মানে তো বুঝছেন, আবার যাদের একটা পাজর কম, তাদের, মেয়েদের, তারা দুর্বল, ঠিক আছে? দুর্বল যারা, তাদেরকে বলা হয় উন পাজুরে। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? কোনো সমস্যা আছে কি নাই একটু বলবেন, বলবেন? সমস্যা আছে? সমস্যা তো নাই। ওকে। আমি এদেরকে সত্যি সত্যি ক্লাস থেকে বের করবো। এগুলোকে বুঝছেন? এলাকা বুঝছেন? এদের চেয়ে আমাদের চাপনাই কোর্সের স্টুডেন্ট অনেক স্মার্ট। হট কোর্সে যে চাপনাই কোর্সের স্টুডেন্ট অনেক স্মার্ট। আচ্ছা, ক্লিয়ারলি বুঝছেন? ক্লিয়ারলি বুঝছেন? উনপাজুরে বুঝে নসরুল্লাহ, উনপাজুরে বুঝিস নাই ভাই? না আলহামদুলিল্লাহ, কোনটা বুঝিস নাই তুই বলতো ভাই? না ব্যাসবাক্য করার পর বহুব্রীহি লিখলে হবে নাকি? বহুব্রীহি লিখলে হবে, শুধু বহুব্রীহি লিখবি, শুধু বহুব্রীহি লিখবি, তাহলেই হবে, আর কিছু লেখার দরকার নাই বহুব্রীহিতে। ওকে, আর যেগুলো আমি লিখে দিচ্ছি সেগুলোতে লিখবি, প্রত্যন্ত লেখার দরকার নেই। ওকে, বুঝছিস কি বুঝছিস? আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, আয়, এখন আমরা দেখবো আরেকটা জিনিস দেখবো, ঠিক আছে? এখন কিছু শব্দ আমরা দেখছি, ভালো করে মন দিয়ে খেয়াল কর ভাই। ঝগড়া বাদ দে ভাই, ঝগড়া বাদ দিয়া এটা পড়াই মন দে, ঠিক আছে? চাঁদ বদনি, সোহাগ চাঁদ বদনি দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। আপনারা পড়াই মন দেন, আজকে আপনাদের ক্লাস করে কেন জানি খুব ইয়া লাগতেছে, বিড়া লাগছি। খালি করে দেখেন। তারপরে কি? মকর মুখ, মকর মুখ, চাঁদ বদনী, বিড়াল চোখে, বিড়ালাক্ষী, মকর মুখ, ঠিক আছে? এরপরে দেখবেন পদ্মমুখী, পদ্মমুখী,
পদ্মমুখী। তারপরে খেয়াল করে দেখবেন হাড়িমুখ, হাড়িমুখ, হাড়িমুখ। ঠিক আছে, হুতুম চোখী, হুতুম চোখী, হুতুম চোখী। মীনাক্ষী, মীনাক্ষী। তারপরে দেখেন ভাই মৃগ, এই যে একজন কমেন্ট করছে মৃগ নয়না, মৃগ নয়না। তারপরে বৌভাত, আরো কমেন্ট করতেছে বৌভাত। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন ভাই। এই যে প্রত্যেকটা উদাহরণই দেখবেন নারীবাচক, নারীদের উপমা দিতে আমরা ব্যবহার করি, নারীদের উপমা দিতে ব্যবহার করি, নারীদের কি দিতে, উপমা দিতে আমরা ব্যবহার করি। ঠিক আছে, যদি প্রেম করে থাকেন তাহলে খুব ভালোভাবে বুঝবেন। আপনি আপনার গার্লফ্রেন্ডকে বলছেন তুমি তো আমার জীবনের চাঁদ বদনী, মানে তোমার মুখ, যে মেয়ের মুখ চাঁদের মতো দেখতে, তাকে বলা হয় চাঁদ বদনী। ঠিক আছে, যে নারীর চোখ বিড়ালের মতো দেখতে তাকে বলা হয় বিড়াল চোখী, যে নারীর চোখ মানে বিড়ালের মতো দেখতে তাকে বলা হয় বিড়াল বিড়ালাক্ষী। তাহলে এগুলো ব্যাস বাক্য কেমনে করবেন ভালো করে বোঝেন ভাই। চাঁদের মতো বদন যার, বা চাঁদের মতো, বা চাঁদের ন্যায় বদন যে রমণীর। ওকে, এইভাবে প্রত্যেকটা ব্যাস বাক্য করে ফেলবেন। একটা করে দিচ্ছে, চাঁদের ন্যায় বদন মানে মুখ, বদন যে রমণীর, যে রমণীর। ঠিক আছে, এগুলোকে বলবেন মধ্য পদলোপী, মধ্য পদলোপী, মধ্য পদলোপী বহুব্রীহি। কি বলবেন, মধ্য পদলোপী বহুব্রীহি। ভাই নারীদের উপমা অর্থে, নারীদের উপমা দিতে যেগুলো আপনারা ব্যবহার করছেন সবগুলোকে বলবেন মধ্য পদলোপী বহুব্রীহি, মধ্য পদলোপী বহুব্রীহি। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, বুঝছেন কিনা একটু বলবেন ভাই। মৃগ নয়না, মৃগের মতো, যে মেয়ের চোখ মৃগে মানে হরিণের মতো দেখতে তাকে বলা হয় মিন মানে মাছ, যে মেয়ের চোখ মাছের মতো দেখতে, যে মেয়ের মুখ হাড়ির মতো দেখতে। ঠিক আছে, তাদেরকে বলা হয়। এই যে বৌভাত একটা অনুষ্ঠান, ওই জন্য তাকে বলবেন বহুব্রী সমাস। কি বলবেন, বহুব্রী সমাস। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? উন পাজুরে বানানটা কি ঠিক আছে? তোরটা ভুল। উন পাজুরে, উন মানে এই যেটা, এই যে উন, উন পাজুরে। ঠিক আছে, হরিণের মতো টানা টানা চোখ, মেয়ে পটানোর জন্য হাড়ি মুখ উপমা ব্যবহার করতে পারেন। তা মেয়ে পটবে না দাদা, এগুলো মেয়ে পটানোর জন্য আপনারা ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে বুঝছেন ভাই? বুঝছেন কিনা, বুঝছেন কিনা বলেন। বুঝলে বুঝতে না বুঝলে ভাই তাসপাতা ভাই বলেন। এই একটা স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, মামলা করে দেওয়া লাগবে। বলেন বুঝছেন কিনা বলেন। বলেন বুঝছেন? এসএস নিছেন? চলেন নেক্সটে চলেন ভাই, তর্ক বাদ দেন ভাই, তর্ক বাদ দেন। এখন আমরা একটু দেখবো ভাই অলোক বহুব্রীহি দেখবো, অলোক বহুব্রীহি দেখবো। আমি এগুলো ডিটেলস আরো পড়াবো আপনাদেরকে পরে। অলোক বহুব্রীহি দেখবো। ঠিক আছে, ভালো করে একটু দেখবেন। অলোক বহুব্রীহি, আমরা অলোক দ্বন্দ্ব পড়েছি, অলোক বহুব্রীহি একটু দেখছি, একটু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি পড়িয়ে দিচ্ছি আপনাদেরকে, এইভাবে পড়িয়ে দিচ্ছি একসাথে। অলোক দ্বন্দ্ব, অলোক তৎপুরুষ, এইভাবে নোট করে নিতে পারেন। অলোক তৎপুরুষ, ভালো করে বোঝেন। এই জিনিসটার একটু আপনাদের ঝামেলা লাগতে পারে, এই জিনিসটার কি লাগতে পারে ভাই, ঝামেলা লাগতে পারে। সেই ঝামেলাটা একটু ক্লিয়ার করে দেই, বুঝছেন? চলেন ঝামেলাটা প্রথমেই ক্লিয়ার করে আসি। ওকে, চলেন ভাইয়া। হ্যাঁ, নেত্র পল্লব, শ্বাস, নেত্র পল্লব হবে না, নেত্র পল্লবী হবে, পল্লবী। এবার একটু মেয়েদেরকে বুঝা ভাই, মেয়েদেরকে বুঝা। ওকে, গায়ে হলুদ, গায়ে পরা অলোক তৎপুরুষ, হ্যাঁ সাবাস।
চলেন ভাই একটু ক্লিয়ার করে দেই। আগে অলোক দ্বন্দ্বটা ক্লিয়ার করি। দেখেন, আচ্ছা, একটা এই যে ঈশ্বর পাটুনির একটা উক্তি ছিল না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। খেয়াল করে দেখেন ভাই, এখানে পূর্ব পদেও বিভক্তি, এখানে পর পদেও বিভক্তি। যদি পূর্বপদ পরপদ দুটা পদেই বিভক্তি থাকে তখন তাকে বলি অলোক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব। এখন চলে আসেন, অলোক বহুব্রীর একটা উদাহরণ দিচ্ছে। কানে কিছু উদাহরণ লিখছে, কানে কলম, কানে কলম, হাতে বেরি, কানে কলম, হাতে বেরি। কিছু উদাহরণ লিখছে, গলায় গামছা, গলায় গামছা, এইভাবে একটু নোট করে নেন, গলায় গামছা। কাখে, এই যে কাক তো চেনেন, কাখে কলসি, কাখে কলসি। আর বেশি উদাহরণ না দেয়, চারটে করে উদাহরণ দিয়ে বোঝা দিচ্ছে। এরপরে এই পাশে খেয়াল করে দেখেন, হ্যাঁ একটু লাগতেছে এখন, হ্যাঁ কি বলা যায়, মামার বাড়ি, মামার বাড়ি। সোনার বাংলা, সোনার বাংলা। সাপে কাটা, সাপে কাটা। ভালো করে খেয়াল করেন, ঘিয়ে ভাজা। ভাই ভালো করে মন দিয়ে খেয়াল কর ভাই, উদাহরণগুলো একটু মন দিয়ে খেয়াল করেন। দেখেন ভাই, অলোক বহুব্রীতে একটা অন্য একটা পদের প্রাধান্য দিবে, ঠিক আছে, অন্য একটা পদকে বুঝাবে। এই সমস্ত পদ দ্বারা এটাই বুঝাবে না, অন্য একটা পদকে প্রাধান্য দিবে। এগুলোর দ্বারা কোনো না কোনো একটা ব্যক্তি, কোনো না কোনো একটা বস্তুকেই বুঝাবে, কোনো না কোনো একটা ব্যক্তি, কোনো না কোনো একটা বস্তুকেই বুঝাবে। যদি এরকম কোনো না কোনো ব্যক্তি বা বস্তুকেই যদি বুঝায়, কোনো না কোনো ব্যক্তি বা বস্তুকেই যদি বুঝায়, তখন তাকে বলছি আমরা অলোক বহুব্রী। এবং অলোক বহুব্রীর শুধু পূর্ব পদে বিভক্তি থাকবে। কোন পদে? শুধু পূর্ব পদে বিভক্তি থাকবে, পূর্ব পদে বিভক্তি থাকবে, শুধু পূর্ব পদে বিভক্তি থাকবে। যদি শুধুমাত্র পূর্ব পদে বিভক্তি থাকে তখন তাকে বলছি আমরা অলোক বহুব্রী। হ্যাঁ, গায়ে হলুদ তো আমরা অলোক বহুব্রী বলবো, গায়ে হলুদ, মুখে ভাত, এগুলোকে আমরা অলোক বহুব্রী বলবো। গায়ে হলুদ, এগুলো নিয়ে একটু কনফিউশন আছে, তবু আমরা বলবো গায়ে হলুদ, মুখে ভাত। কটা বাজে? ওকে, বলে দাও যে আমরা 8:40 ক্লাস শুরু করবো। ওকে, চোখে পানি, অলোক বহু চোখে পানি। চোখে পানি বলতে আমরা কি বুঝাচ্ছি ভাই? চোখের পানি এটা না, এটা হচ্ছে চোখের পানি হবে ভাই, চোখে পানি না। চোখের পানি বলতে আমরা চোখের পানিকে বোঝাচ্ছি, অন্য কিছু বোঝাচ্ছি না, ঠিক আছে? ওই জন্য এটা হবে কি অলোক তৎপুরুষ। এই সমস্ত পদের প্রত্যেকটার পূর্বপদে বিভক্তি যুক্ত থাকবে এবং সমস্ত পদটি দ্বারা যেটা আছে ওটাই বুঝাবে, অন্য কিছু বুঝাবে না। সাপে কাটা বলতে আমরা সাপে কাটাই বুঝি, ঘিয়ে ভাজা বলতে আমরা ঘিয়ে ভাজাই বুঝি, চোখের পানি বলতে চোখের পানি বুঝি, সোনার বাংলা বলতে সোনার বাংলাই বুঝি, অন্য কোনো অর্থ প্রাধান্য পায় না। কিন্তু এখানে অন্য অর্থ প্রাধান্য পাচ্ছে। কানে কলম বলতে আমরা কাঠ মিস্ত্রিকে বোঝাচ্ছি, কাঠ মিস্ত্রি। হাতে বেরি বলতে আমরা কি বোঝাচ্ছি? স্বামী কেন আসামি, আসামিকে বোঝাচ্ছি। গলায় গামছা বলতে ভাই দিনমজুরকে বোঝাচ্ছি, দিনমজুর, ঠিক আছে? কাকে কলসি বলতে এই যে হিলা দুই লাইটে যাচ্ছে, গ্রাম্য নারীকে বোঝাচ্ছি, গ্রাম্য নারীকে বোঝাচ্ছি। বুঝতে পেরেছেন? বুঝছেন? আচ্ছা, বুঝছেন কেন বলেন? বুঝছেন? 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 যদি বুঝে থাকেন আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো ক্লিয়ার করব। সমাজবিজ্ঞান আরো ক্লাস নিব, ঠিক আছে? সমাজ তো শেষ হয়নি, সমাজবিজ্ঞান আরো ক্লাস নিব, টানা 1 দিন 2 ঘন্টা ক্লাস নিয়ে নেবো আপনাদেরকে দুটো গ্রুপের মাস করে। সেদিন শুধুমাত্র বিগত সালে প্রশ্ন সলভ করাবো। এখন এতটুকু ক্লিয়ারলি বুঝছেন কিনা একটু আমাকে জানাবেন। আজকের ক্লাসটি বহুব্রীহি সমাসের উপরে ছিল। বহুব্রীহি সমাস মোটামুটি ভালোভাবেই বুঝতে পেরেছেন, যেভাবে বোঝানোর দরকার ছিল। আর তর্ক করেছেন, এটা তো ভালো কাজ নয়, তর্ক করার দরকার নেই। ক্লিয়ার? ধন্যবাদ আপনাদেরকে, আল্লাহ হাফেজ।
বাদ দেন। কাটেন 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 কাটেন।